দেখলাম এতদূর পর্যন্ত আমরা পড়েছিলাম 51 পাতার মাঝামাঝি পর্যন্ত, যে এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম তখন মনে কষ্ট হয় বই কি। অর্থাৎ লেখকরা কিভাবে কালি তৈরি করতেন সেটা আমরা দেখলাম। তাহলে প্রথমে আমরা কালি তৈরির পদ্ধতি জানলাম, আর লেখকেরা কিভাবে কালি তৈরি করলেন সেটাও আমরা জানলাম। এরপর দেখছি, ভাবি আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে, আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান। আচ্ছা আমরা এইগুলো যে বলছি আমরা যীশু খ্রিস্ট জানি, আজ আমরা 2020 খ্রিস্টাব্দে রয়েছে, অর্থাৎ যীশু খ্রিস্টের আগে জন্মাতাম মানে বুঝতেই পারছো 2020 খ্রিস্টাব্দের আগে আমরা যদি জন্মাতাম, যেখান থেকে আমাদের শূন্য থেকে সে খ্রিস্টাব্দ তৈরি হয়েছে। আর লেখক বলছেন যে যদি আমার জন্ম হতো প্রাচীন মিশরে, অর্থাৎ মিশর একটা দেশ রয়েছে, কিংবা আমি যদি বাঙালি না হতাম প্রাচীন সুমেরিয়ান, অর্থাৎ সুমেরু দেশের লোকদেরকে সুমেরিয়ান বলা হয়, বা ফিনিশিয়ান। তবে হয়তো নীল নদীর তীরে, আমরা জানি মিশরে কিন্তু নীল নদ রয়েছে, সেটা পৃথিবীর বৃহত্তম নদ। তো সেই নীল নদের তীর থেকে একটা নল খাগড়া ভেঙে নিয়ে আসতাম, সেটাকে ভোতা করে তুলি বানিয়ে লিখতাম, হয়তো সুচারু করে কলম বানাতাম, হয়তো ফিনিশিয়ান বন প্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটি হাট, সে আমার কলম। এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার, তাহলেও আমার শ্রেষ্ঠ কারিগরেরা বড়জোর একটা ব্রোঞ্জের শলাকা যার পোশাকি নাম স্টাইলাস তুলে দিত আমার হাতে, তার বেশি কিছু নয়। সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন সেটা কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা। কলম সেদিন খুনিও হতে পারে বই কি, চীনারা অবশ্য চিরকালই লিখে আসছে তুলিতে, তাদের বাদ দিলে এই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্থেই শলাকা, তা বাঁশের হোক, নলখাগড়ার হোক, পাখির পালক আর ব্রোঞ্জেরই হোক। তাহলে আমরা দেখে নিলাম যে বিভিন্ন দেশে কিভাবে ব্রোঞ্জের শলাকা, কিভাবে নলখাগড়া দিয়ে কিংবা কিংবা পাখির পালক দিয়ে, কিংবা চীন দেশে আমরা দেখলাম শুধু ওরা তুলি দিয়েই কিন্তু লিখত। তার পরবর্তীতে আমরা এবার পরবর্তীতে যাচ্ছি, এই আমরা জুলিয়াস সিজারের নামও শুনলাম। জুলিয়াস সিজার ছিলেন, সেই জুলিয়াস সিজার কি কাসকাকে আঘাত করেছিলেন, সেই কাসকাকে যেটা দিয়ে আঘাত করেছিলেন সেটা হচ্ছে ব্রোঞ্জের শলাকা, যার পোশাকি নাম স্টাইলাস। তাহলে আমরা এখানে একটা প্রশ্ন কিন্তু পেয়ে গেলাম যে জুলিয়াস সিজার কাসকাকে যে আঘাত করেছিলেন সেটা কোন পেন দিয়ে, অর্থাৎ ব্রোঞ্জের শলাকা কোন কলম দিয়ে মেরেছিলেন, যার পোশাকি নাম হচ্ছে স্টাইলাস। তো যাক এই সমস্ত বিষয়গুলো জানলাম। এবং চীন দেশের লোকেরা কি দিয়ে লিখতেন, চীন দেশের লোকেরা লিখতেন তুলি দিয়ে, ওরা কিন্তু বরাবরই লিখতেন। পরের প্যারাগ্রাফে আমরা আসছি, শেষ প্যারাগ্রাফে এই 51 পৃষ্ঠার। এখন স্কুলের ছেলে মেয়ের তহবিলেও হয়তো দেখা যায় রকমারি কলম, হয়তো গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না। খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়, কাছের দোয়াতে কালির বদলে দুধ, ফাউন্টেন বা বল পেনের বদলে খাগের কলম, পালকের কলমও আর চোখে পড়ে না। তার ইংরেজি নাম কুইল। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ডাইভার্স। এখন পালকের কলম দেখতে হলে পুরনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই। তাহলে এখানে দেখো 52 পাতার প্রথমেই আমরা দেখছি যে পাখির পালকের যে কলমটা তাকে বলা হচ্ছে কুইল, এটা খুব ভালো করে জানতে হবে। আর লর্ড কার্জন বাঙালি সাংবাদিকরা যেভাবে গরম গরম ইংরেজি কথা বলতো তাদেরকে দেখে বলতেন বাবু কুইল ডাইভার্স। কে বলতেন? লর্ড কার্জন। পরের প্যারাগ্রাফে যাচ্ছি আমরা। উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের সমবংশী ছবিতে দেখা যায় তাদের দোয়াতে গোজা পালকের কলম। এই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা ছোট্ট একটি যন্ত্র বের করেছিলেন। যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো, তাতেও রয়েছে ধারালো ব্লেড। পালক ঢুকিয়ে চাপ দিলেই ব্যাস তৈরি হয়ে গেল কলম। অর্থাৎ তোমরা একটা জিনিস দেখো, এখন যে তোমরা পেন্সিল বা রুল ব্যবহার করো, সেই রুলটা যেটাতে আমরা রুলটা মাঠি, অর্থাৎ রুল মাঠার বলি আমরা, পেন্সিল শার্পনার যার ভালো উচ্চারণ, বা পেন্সিল শার্পনার বলা হয়, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় আমাদের রুল মাঠার বলি। তোমরা রুল মাঠার তো ইউজ করো, তো দেখবা রুল মাঠারে একটা ছোট্ট মতো ব্লেড থাকে, সেই ব্লেডের মধ্যে কিন্তু কি করা হয়, সেই রুল মাঠারকে বলা হয় পেন্সিল শার্পনার। অর্থাৎ পেন্সিল শার্পনার দিয়ে যেরকম আমরা রুলকে চোখা করতে পারি, সেরকমভাবেই কিন্তু এই ইংরেজরা একটা যন্ত্র বের করেছিল।
তাতে কি হতো, পাখির পালকটা ওই যন্ত্রের মধ্যে ঢুকিয়ে দিলেই, সুন্দরভাবে ঢুকে চাপ দিলেই কিন্তু তৈরি হয়ে যেত একটা পালকের কলম। তারপরে প্যারাগ্রাফটা আমরা দেখছি, পালকের কলম দূর স্থান, দোয়াত কলমই বা আজ কোথায়। সত্যি দোয়াত কলম কিন্তু এখন আর একদমই দেখতে পাওয়া যায় না। কোনো কোনো অফিসে দেখা যায় টেবিলের উপর সাজানো রয়েছে দোয়াত কলম, কিন্তু সে সব ফাঁকি মাত্র। ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বল পেন মাত্র, তাকে আবার কেউ কেউ বলেন ডট পেন। কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন, কলকাতার চৌরঙ্গির পথে গিজ গিজ করছে ফেরিওয়ালা, তাদের প্রতি 3 জনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি। এক হাতে 10 কলমধারী ফেরিওয়ালা কিন্তু এখনো দেখা যায়। সস্তার চূড়ান্ত, ফলে প্রত্যেকের পকেটে কলম। শুধু কি পকেটে, পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুঁজে রাখার জন্য। দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন। দেখো এই প্রশ্নটা কিন্তু আসে, অনেক জায়গাতেই আসে যে এই আমরা দার্শনিক তাকেই বলি, তা কাকে বলি দার্শনিক, এরকম একটা কিন্তু প্রশ্ন আসে, আমরা বিভিন্ন কোশ্চেনের মধ্যে দেখতে পাই। দার্শনিক তাকেই বলি, তা কোন গ্রন্থ থেকে নেওয়া, দার্শনিক আমরা কাকে বলি, তাহলে উত্তরটা কি হবে, দার্শনিক তাকেই বলে যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন। অর্থাৎ আমরা যদি লাইন বাই লাইন বইটাকে একটু ভালো করে পড়ি, তাহলে কিন্তু আমরা বইয়ের যেখান থেকেই প্রশ্ন হোক না কেন আমরা কিন্তু পারবো। এই জন্য আমরা টেক্সট বুকটার উপর বেশি গুরুত্ব দিচ্ছি। পরবর্তী ক্লাসগুলোতে আমরা আবার তোমাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, যেরকম রয়েছে ব্যাকরণ রয়েছে, তারপরে তোমাদের প্রবন্ধ রচনা রয়েছে, তারপরে গল্প লিখন রয়েছে, ভাব সম্প্রসারণ রয়েছে, এগুলো বিভিন্ন জিনিস নিয়ে তোমাদের সামনে আলোচনাটা আমরা রাখবো। তা ব্যাকরণের অনেকগুলো পর্যায় রয়েছে, সমাস রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে রাখবো। তার আগে আমরা আমাদের টেক্সট বুকের যে সমস্ত পড়াগুলো আছে একটু আমরা দেখে নিই। তোমরা ক্লাসেও কিছু পড়েছো, এখন এই লকডাউনের মধ্যে থেকে তোমাদের কিছু পড়ার ব্যাপার রয়েছে। দেখো আমরা এগিয়ে যাচ্ছি পরবর্তী প্যারাগ্রাফের দিকে। আবার দেখো বলছে, ছেলেবেলায় একজন, আমরা কিন্তু 52 পাতায় পড়ছি, ছেলেবেলায় একজন দারোগা বাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোঁজা। আজকাল কোনো কোনো অতি আধুনিক ছেলেকে দেখি যাদের কলম বুক পকেটে নয়, কাঁধের ছোট্ট পকেটে সাজানো। কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করেন, সেটা অবশ্য ইচ্ছাকৃত নয়। ভিড়ের ট্রামে বাসে যাতায়াতের ফল। মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন, কে একজন চেঁচিয়ে উঠল, ও দিদি আপনার খোপায় কলম। যাই হোক, এগুলো আমরা এখন কলমগুলো কোথায় রাখি সেগুলো আমরা জেনে নিলাম। কেউ আবার কাঁধের পকেটে এখানে রাখে, কেউ স্টাইল করে বা এখানে রাখে। আর আজকালকার তো মোবাইল হয়ে গেছে, তাই কলমের কোনো পাত্তাই থাকে না আমাদেরকে দেখি, প্রায় কেউই কলম ইউজ করে না। তবুও আমরা তাও একটু দেখছি যে পরের প্যারাগ্রাফ, বিস্ফোরণ, কলম বিস্ফোরণ। একসময় বলা হতো কলমে কায়স্থ চিনি, গোফেতে রাজপুত। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কলমে কায়স্থ চিনি, গোফেতে রাজপুত। এখন কলম বা গোঁফ কোনো কিছুই আর বিশেষ কারণ নয়। কালির অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন কালীঘাটে। এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন। আমরা শুধু জানি দেশে সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সর্বজনীন। সত্যি বলতে কি, কলম এখন এতই সস্তা ও এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেট মারেরাও এখন আর কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় না। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। অস্পৃশ্য মানে যেটাকে ছোঁয়া উচিত নয়, স্পর্শ করা উচিত নয়, সেই কলম তাদের কাছে আজকাল অস্পৃশ্য হয়ে গেছে। পণ্ডিতেরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যি করে বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম, নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে। অপরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান। তাহলে ফাউন্টেন পেনের আবিষ্কর্তার নাম কিন্তু আমরা জেনে গেলাম, লুইস অ্যাডসন ওয়াটারম্যান, ফাউন্টেন পেনের আবিষ্কর্তা। আচ্ছা, ফাউন্টেন পেনকে ঝর্ণা কলম নামটা কে দিয়েছিল এখনই আমরা পড়লাম, লেখক বলছেন রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে। তাহলে সঠিক কে দিয়েছিলেন কিন্তু আমরা জানি না। তাহলে ফাউন্টেন পেনের নাম ঝর্ণা কলম, এটা রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে। আগের প্যারাগ্রাফটা দেখছি আমরা। আচ্ছা যাও, তারপরে প্যারাগ্রাফটা দেখলাম আমরা, কি দেখলাম, একদিন এই অপরন্ত কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার পোশাকি নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান। সেকালে আরও অনেক ব্যবসায়ীর মতো তিনি দোয়াত কলম নিয়ে কাজে বেরোতেন। একবার গিয়েছেন আর একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে, দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ উপুর হয়ে গেল কাগজে। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে, ফিরে এসে শোনেন ইতিমধ্যে আরেকজন দোয়াত ব্যবসায়ী সই সাবুত সঙ্গ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন।
বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন, আর নয়, এর একটা বিহিত তাকে করতেই হবে। জন্ম নিল ফাউন্টেন পেন। অর্থাৎ ওয়াটারম্যান একবার গেছিলেন কারোর সঙ্গে কোনো একটা টেন্ডার সই করার জন্য, যাতে সেই টেন্ডারটা তিনি পান। কিন্তু দেখা যায় যে ওই কালির দোয়াত আর পেনের নিয়ে আমরা যে ইউজ করি, যেটা দোয়াত আর কালির পেন নিয়ে, দোয়াত থেকে কালিটা ভরতে গিয়ে কলমের মধ্যে দোয়াতটাই কিন্তু উল্টে যায় সেই চুক্তিপত্রের মধ্যে। অর্থাৎ আমরা যেটাকে দলিল বলি বা স্ট্যাম্প পেপার বলি, সেই স্ট্যাম্প পেপারের মতো কোনো একটা জিনিসে কিন্তু চুক্তিপত্র হচ্ছিল যে হ্যাঁ আমি একটা টেন্ডার নিতে চাই। তাই কালির দোয়ারটা সেই চুক্তিপত্রের মধ্যে পড়ে যাওয়ার ফলে সেই চুক্তিপত্রের আর লেখা চেনা যাচ্ছিল না, তাই সই সাবুদ আর হলো না। সেক্ষেত্রে তিনি যখন আবার দোয়াত কলম বা চুক্তিপত্র নিয়ে হাজির হলেন, দেখা গেল অন্য একজন ব্যবসায়ী সেই চুক্তিপত্র সই করে নিয়ে চলে গেছেন বা টেন্ডারটা সই করে নিয়ে চলে গেছেন। তাহলে ওয়াটারম্যান কিন্তু সেই চুক্তিপত্রটা তিনি সই করতে পেলেন না। তাই ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন যে না, আর এর নয়, এর একটা বিহিত করতেই হবে। আর সেই প্রতিজ্ঞা থেকেই জন্ম নিল ঝর্ণা কলম বা ফাউন্টেন পেন। এই 52 পাতার শেষ প্যারাগ্রাফটা আমরা এবার পড়ছি। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে গিয়েছে একটা ফাউন্টেন পেন কিনবো বলে। দোকানি অর্থাৎ দোকানদার জানতে চান কি কলম। ব্যাস ভ্যাবাচাকা খেয়ে গেলাম। তিনি আউড়ে চলেছেন পার্কার, সেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট, কোনটা কি দাম সঙ্গে সঙ্গে তাও তিনি মুখস্থ বলতে লাগলেন। আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেটের অবস্থা। তবে হ্যাঁ, সস্তার একটা পাইলট নিয়ে যাও, জাপানি কলম কিন্তু দারুণ বলেই মুখ থেকে খাপটা সরিয়ে ধাঁ করে কলমটা ছড়ে দিলেন টেবিলের এক পাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের উপর। সার্কাসে খেলোয়াড় যেমন একটা জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুড়ে দেয়, ঠিক তার দিকে ভঙ্গি ঠিক সেরকম। সার্কাসের খেলায় লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকে। তিনি অবাক করে কলমটি বোর্ড থেকে খুলে নিয়ে দেখালেন, এই দেখো নিব ঠিক আছে, 2-1 ছত্র লিখে দেখে দিলেন। আমি সেই দিন সেই জাদু পাইলট নিয়েই ঘরে ফিরেছিলাম। পরে নামি দামি আরও নানা জাতের ফাউন্টেন পেন হাতে এসেছে। অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে। ফাউন্টেন পেনের এক বিপদ, তার লেখককে নেশাগ্রস্ত করে, অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন। বিখ্যাত লেখক শৈলজানন্দ আমাদেরকে একবার দেখিয়েছিলেন তার ফাউন্টেন পেন সংগ্রহ। ডজন 2-1 তো হবেই। ডজন তোমরা জানো তো, ডজন 1 ডজন মানে 12টা, তাহলে ডজন 2-1 মানে প্রায় 24খানা। তো কার ছিল ফাউন্টেন পেনের সংগ্রহ? শৈলজানন্দের। পার্কারই ছিল বেশ কয়েক রকম। শৈলজানন্দ বলেছিলেন এই নেশা আমি পেয়েছি শরৎদার কাছ থেকে। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। তাই আমরা একটা জিনিস সম্বন্ধে যেটা জানলাম, যে কি দেখলাম আমরা, ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের আবিষ্কর্তাকে, ফাউন্টেন পেন আবিষ্কর্তা দেখো, ফাউন্টেন পেনের আবিষ্কর্তা দেখো ওয়াটারম্যান, লুইস অ্যাডসন ওয়াটারম্যান। ওয়াটার মানে তোমরা জানো, ওয়াটার মানে জল। তা ফাউন্টেন পেন কে আবিষ্কার করেছিল, এগুলো যদি মনে রাখতে খুব অসুবিধা হয়, তাহলে ফাউন্টেন পেনের বাংলাটা হচ্ছে ঝর্ণা কলম। ঝর্ণা মানে যেখান থেকে জল পড়ে, তাহলে জল পড়ে সেই পেন, জল পড়ে সেই পেন তৈরি করেছিল ওয়াটার মানে জলম্যান, ওয়াটারম্যান। তা আমাদের মনে রাখার খুব সহজ জিনিস যে ফাউন্টেন পেনের আবিষ্কর্তা লুইস অ্যাডসন ওয়াটারম্যান। আমি সংক্ষেপে ওয়াটারম্যান লিখলাম কারণ ফাউন্টেন পেনের বাংলা হচ্ছে ঝর্ণা, অর্থাৎ জল যেখানে উপর থেকে পড়ে সেটা ঝর্ণা। অর্থাৎ ফাউন্টেন পেন মানে বোঝাতে কি চাইছে, ঝর্ণা যেরকম অবিরতভাবে একেবারে না থেমে শুধু পড়তেই থাকে, অর্থাৎ সেই পেনটাও কিন্তু খুব সুন্দরভাবে লিখতে থাকে। পেনের যে কালি শেষ হওয়ার নয়, যেরকম ঝর্ণা শেষ হয় না, সেরকমভাবে পেনও কালিও শেষ হবে না। এই ওয়াটারম্যান কি থেকে কি জন্য এই ফাউন্টেন পেন আবিষ্কার করেছিল সেটা আমরা তোমাদেরকে বলেছি আগেই, যে একটা চুক্তিপত্র সই করতে গেছিল
সেই চুক্তিপত্রটা দোয়াত থেকে কালি পড়ে যাওয়ার ফলে কি হলো, সেই চুক্তিপত্র নষ্ট হয়ে যায়। সেখান থেকেই ওয়াটারম্যান প্রতিজ্ঞা করে যে আমি একটা এর বিহিত করব। তাই এই ফাউন্টেন পেন কিন্তু দোয়াত এবং কালির সেই পেনটা এবার ফাউন্টেন পেনে পরিণত হলো। সেই ফাউন্টেন পেন দিয়ে অনেকক্ষণ লেখা যায়, ঝর্ণার মতো সেই কলম থেকে কিন্তু কালি চলতেই থাকে। তাই ফাউন্টেন পেনের আবিষ্কর্তা ওয়াটারম্যান, এটা যাতে তোমাদের একেবারে মনের মধ্যে ঢুকে যায় সেই জন্য আমি একটু তোমাদেরকে বোর্ডে লিখে দিলাম। এরপরে আমরা পরবর্তী পড়ায় যাবো। আবার দেখো, আমরা 53 পাতার প্রথম স্তবক পড়ে নিয়েছি, দ্বিতীয় স্তবকে আমরা আসছি। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। ওয়াটারম্যান তাকে অনেক উন্নত করে তৈরি করেছিলেন ফাউন্টেন পেন, আমাদের ঝর্ণা কলম। গায়ের ছেলে আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে। আমি ছিলাম কালি কলমের ভক্ত, অর্থাৎ দোয়াত আর নিবের কলমে। বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দিয়ে শহরে হাই স্কুলে ভর্তির পর কালি বানানোও বন্ধ তখন। কাচের দোয়াতে আমরা কালি বানাতাম কালি ট্যাবলেট বা বড়িগুলি দিয়ে। লাল নীল দুরকম বড়ি পাওয়া যেত, অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোয়াতে এবং বোতলে। তাদের সব বাহারি নাম, কাজল কালি, সুলেখা ইত্যাদি। কাজল কালি, সুলেখা এগুলো কি বলতো, দোয়াতের মধ্যে যে কালিটা থাকে সে দোয়াত বিভিন্ন কোম্পানির হয়। তো এক একটা কোম্পানির কালি আরেকটা কোম্পানি থেকে ভালো করার জন্য চেষ্টা করতো। তো আমরা দেখতে পাচ্ছি, দেখো দোয়াতের মধ্যে যেগুলো কালি রয়েছে তাদের সব বাহারি নাম। কাজল কালি, দোয়াতের মধ্যে যে কালিটা থাকে, একটা দোয়াত বলতে তোমরা তো নিশ্চয়ই দেখেছো, ছোট্ট মতো একটা, আমরা একটা ছবিও এঁকে দেবো কিছুক্ষণের মধ্যে। সেই ছোট্ট দোয়াতের ছবি আমরা এঁকে দেবো, যে দোয়াত থাকে, সেই দোয়াতের মধ্যে পেনের কালি রাখা হয়। এখন সেই পেনের কালি রাখার যে দোয়াত, সেই দোয়াতের মধ্যে যে কালিটা থাকে, তো বিভিন্ন কোম্পানির দোয়াত হয়। তাহলে বিভিন্ন কোম্পানির মধ্যে একটা কাজল লেখা পাচ্ছি, আরেকটা পাচ্ছি আমরা কি কাজল কালি একটা পাচ্ছি, একটা পাচ্ছি সুলেখা, আরেকটা আমার খুব মনে পড়ছে, এখানে নামটা যদিও দেওয়া নাই, সুবলেখা বলেও একটা কিন্তু দোয়াতের কোম্পানি ছিল। তারপরে আমরা আবার পড়ছি বিদেশি কালিও পাওয়া যেত, তবে তা প্রধানত ফাউন্টেন পেনের জন্য। নিব এবং হ্যান্ডেলও ছিল রকমারি, সুজল মুখের নিবের মতো চওড়া মুখের নিব, যার যেমনটি চাই। হ্যাঁ, বিদেশে উন্নত ধরনের নিবও বের হয়েছিল একসময়, সেসব গরুর সিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি। খুব টেকসই, পালকের কলম তাড়াতাড়ি ভোতা হয়ে যায়, তাই এই ব্যবস্থা। কখনো বা সিংয়ের নিবের মুখ বসানো হতো, সিংয়ের নিবের মুখে বসানো হতো হিরে, ফাউন্টেন পেনের প্ল্যাটিনাম, সোনা এসব দিয়ে মুড়ে তাকে আরও দামি ও পোক্ত করা হতো। এসব করে রকমারি চেহারা সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছেড়ে ক্রমে হটিয়ে দেওয়া হলো দোয়াত আর কলমকে। দেখছো, বুঝতে পারছো তো, হারিয়ে যাওয়া কালি কলম, অর্থাৎ সেই কালি কলম যে হারিয়ে যাচ্ছে, কিভাবে হারালো? প্রথমে ফাউন্টেন পেন এর আবিষ্কার হওয়ার পরেই কিন্তু আস্তে আস্তে দোয়াত আর নিবের কলম আস্তে আস্তে সরে যেতে লাগলো। কিন্তু ফাউন্টেন পেনের দাম তো অনেক, সেই যারা গরিব মানুষ তাদের কাছে কিন্তু ফাউন্টেন পেন বা রিজার্ভার পেন যাগুলো বলছে সেগুলো আসতে অনেক দেরি হয়েছিল। কিন্তু আস্তে আস্তে সেগুলো যখন কম দামি হতে শুরু করলো, অর্থাৎ বড় লোকের, অর্থাৎ যারা ধনী ব্যক্তি তাদের আওতা থেকেও কিন্তু এবার আসতে শুরু করলো গরিব মানুষদের কাছেও। তাই দোয়াত এবং কলম, সেই দোয়াত এবং কলমগুলো কিন্তু আস্তে আস্তে বিদায় নিতে শুরু করলো। তারপরে আমরা দেখছি পরবর্তী পড়া। আমরা যখন কলেজে পড়ছি তখন বলতে গেলে সব পড়ুয়ার পকেটেই ফাউন্টেন পেন, কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম সব উধাও। সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিস আদালতের টেবিল থেকে উধাও জোড়া দোয়াত কলম, সেগুলোকে সাজিয়ে রাখার আসবাব। আসবাব বলতে আমরা যেরকমভাবে সাজিয়ে রাখি খুব সুন্দর করে, টেবিলের উপর সাজিয়ে রাখলাম, যে একটা দোয়াত, দুটো পেন রাখা থাকলো আর একটা দোয়াত রাখা থাকলো, এরকমভাবে আমরা কিন্তু টেবিলে গুছিয়ে রাখতে লাগলাম। সেগুলো কিন্তু আর সেই দোয়াত দিয়ে বা কলম দিয়ে কিন্তু আর লেখা হবে না, সেগুলোকে আসবাবপত্র রূপে আমরা কিন্তু সাজিয়ে রেখে দিলাম। বলছে দেখো, কালির আধার, ব্লটিং পেপার সব একসময় লেখা শুকনো হতো বালি দিয়ে, পরে ব্লটিং পেপারে সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। এরপরে আমরা 53 পাতারই এই পাতারই শেষ প্যারাগ্রাফটা পড়ব। দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। কাচের, কাঠ গ্লাসের, পোর্সেলিনের, শ্বেত পাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার সিংয়ের, এমনকি সোনারও। অর্থাৎ এতক্ষণ ধরে আমরা কীরকমভাবে কলমগুলো হতো, সেই কলমের কালি কীভাবে তৈরি হতো, কোথায় লেখা হতো, এগুলো জানতে পারলাম। এবার আমরা কিন্তু দোয়াত সম্বন্ধে আসবো। অর্থাৎ দোয়াত মানে কালিটা যেখানে
রাখা হচ্ছে, সেই দোয়াতগুলো কিসের হতো, সেই দোয়াতগুলো কিসের হতো আমরা আরেকবার দেখছি। কাচের, কাঠ গ্লাসের, পোর্সেলিনের, শ্বেত পাথরের, জেটের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার সিংয়ের, এমনকি সোনারও হতো। গ্রামে কেউ দু একটা পাস দিতে পারলে বুড়ো বুড়োরা আশীর্বাদ করতেন, বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক। সোনার দোয়াত কলম যে সত্যি হতো তা জেনেছিলেন শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। এরপরে আমরা 54 পাতায় চলে এলাম। সাহিত্য এবং ইতিহাসের নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো কোনো দোয়াতে। অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম, এইসব দোয়াতে কালি দিয়েই না শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভগবতী, কাশিরাম দাস, কীর্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন। হায়, কোথায় গেল সে সব দিন? এখন ফাউন্টেন পেন, ক্রমে তাও বুঝিবা যায় যায়, এখন বল পেন বা ডট পেন। এক রোগা লিকলিকে রিফিলে কে কত দূর দৌড়াতে পারে তা নিয়ে তার গর্ব। ফাউন্টেন পেন অবশ্য কম যায় না। একটা বিদেশি কাগজের ফাউন্টেনের বিজ্ঞাপনে দেখছিলাম ওদের তহবিলে নাকি রয়েছে 700 রকম নিব। যারা গান চর্চা করেন তাদের জন্য, যারা শ্রুতি লেখক বা স্টেনোগ্রাফার তাদের জন্য, যারা বাঁ হাতে লেখেন তাদের জন্য, এক কথা সব ধরনের লেখকের জন্য আলাদা আলাদা নিব। যন্ত্রযুগ সকলের দাবি মেটাতেই তৈরি। হ্যাঁ, টাকার কুমিরদের খুশি করারও ব্যবস্থা তাদের হাতে। একটি কলমের দাম ধার্য হয়েছে 2500 পাউন্ড। 1 পাউন্ড সমান 75 টাকা। হিসেব করে দেখো কত টাকা। সে কলম সোনা রঙ্গ, হীরের হৃদয়, সোনায় গড়া, হীরের বসানো জড়োয়া কলমের দাম তো হবেই, দামি বল পয়েন্টও আছে বটে। আশ্চর্য, আজ সবই অবলুপ্তির পথে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এই লাইনটা থেকে কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন হয়। তোমরা এই লাইনটা, তোমাদের কাছে পেন্সিল বা রুল থাকলে কিন্তু তোমরা দাগিয়ে নিতে পারো। বলছে আশ্চর্য, আজ সবই আজ অবলুপ্তির পথে। কি অবলুপ্তির পথে? অবলুপ্তি মানে লোপ পেয়ে যাচ্ছে, অর্থাৎ হারিয়ে যাচ্ছে। তা কি কি হারিয়ে যাচ্ছে তোমরা তো বুঝতেই পারছো। সেই বল পেন, সেই ফাউন্টেন পেন, বা পাখির পালকের পেন, খাগের পেন, তারপরে ব্রোঞ্জের শলাকা, এই সমস্ত কিন্তু প্রায় অবলুপ্তির পথে। শেষ যে ফাউন্টেন পেন লেখকের আলোচ্য বিষয় ছিল, সেই ফাউন্টেন পেনও কিন্তু আজ অবলুপ্তির পথে। কারণ চলে এসছে বাজারে রোগা লিকলিকে ডট পেন বা বল পেন, যেটা দিয়ে আজকালকার আমরা এখন লিখি। আগে কিছুদিন আগে অ্যাডভার্টাইজ দেখতাম যে রোটোম্যাক একটা পেন ছিল। আমরা একটু যাদের বয়স প্রায় 25 বা 30 বছর বা তারও একটু বেশি, তারা কিন্তু সেই টিভিতে কিন্তু অ্যাডভার্টাইজ দেখতো রোটোম্যাক পেন। আরও বিভিন্ন রকম কোম্পানির পেন রয়েছে, সেগুলো পেন কিন্তু অ্যাডভার্টাইজ দেখানো হতো। কিন্তু আজকালকার এই কলম তৈরির কারখানায় এত রকমভাবে বল পেন বা ডট পেন রয়েছে, তাই সেই সমস্ত পালকের কলম, খাগের কলম, ব্রোঞ্জের কলম, শলাকার কলম, ব্রোঞ্জের শলাকা, এই সমস্ত কিন্তু আজ হারিয়ে যাওয়ার পথে। এমনকি ফাউন্টেন পেন, সেটাও আজ অবলুপ্তির পথে। তাই প্রথম লাইনটা যে প্রশ্ন হয়েছিল আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে, সেটা কিন্তু তোমাদেরকে মাইন্ডে রাখতে হবে। তাহলে এরপর কি দেখছি দেখো, কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। লেখক যে সময়টা এই লেখাটা লিখছেন, কম্পিউটার যেন জাদুঘরে পাঠাবে, অলরেডি কিন্তু জাদুঘরে পাঠিয়ে দিয়েছে। কারণ আজকালকার আমরা যে জীবনে রয়েছি, সে কম্পিউটার আর দোকানে যেতে হয় না, কম্পিউটার এখন বাড়িতে। এমন দেখো কি মোবাইলের মধ্যে, মোবাইল ফোনের মধ্যে এখন কি সিস্টেম, যে আজ আমরা সোশ্যাল মিডিয়াকে ইউজ করে তোমাদের কাছেও পৌঁছে যেতে পারছি প্রত্যেক ঘরে ঘরে এই ভিডিওর মাধ্যমে। তাই বুঝতে পারছো কম্পিউটার জগৎ কোন জগতে আজকে আমরা এসে পৌঁছেছি। ফলে আমার মতো আরও কেউ কেউ নিশ্চয়ই বিপন্ন বোধ করছেন। মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম, যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য, তবে আর কি রইল? বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে, কলমের দিনও কি ফুরাইলো? হতে পারে, কিন্তু ইতিহাসে ঠাঁই তার পাকা। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। শুধু মুঘল কেন, বিশ্বময় সব দরবারেই। আমাদের এই বাংলা মুলুকেও রাজা জমিদাররা লিপিকুশলীদের গুণী বলে সম্মান করতেন, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন। সাধারণ গৃহস্থ লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন। এখনও পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায়। সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, অর্থাৎ সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন, এক একজনের যাকে বলে মুক্তোর মতো হস্তাক্ষর, অথচ কত সামান্যই না রোজগার করতেন ওরা। এবার যে সমস্ত লেখকেরা
সেই লেখাগুলো লিখতেন, বা তাদের যাদের মুক্তোর মতো, অর্থাৎ খুব সুন্দর যাদের লেখা। সুন্দর লেখা মানেটা কি? এক একটা লেখার যে সাইজ, সেই লেখার সাইজগুলো একই রকম। ধরো একটা লেখা এরকম হলো, দেখো আমরা শ্রীপান্থ লিখছি বা নিখিল সরকার লিখছি, দেখো এখানে দেখো, এখানে দেখো নি থেকে খটা বড় হয়ে গেল, লটা আরো বড় হয়ে গেল, দন্ত স র ছোট হয়ে গেল, ক ছোট হলো, আরো ছোট হলো। এটাই কিন্তু সুন্দর লেখা বলে না। আগেকার দিনে যারা লিখতেন তারা কিভাবে লিখতেন? সুন্দর করে লিখতেন। একটা জিনিস দেখো, দন্ত ন হচ্ছে খ হচ্ছে ল, প্রত্যেকটা সাইজ কিন্তু একই রকম রয়েছে। দন্ত স র খ র, প্রত্যেকটা সাইজ কিন্তু একই রকম রয়েছে। অর্থাৎ লেখাকে সুন্দর করতে গেলে তোমাদের লিখতে হবে। এবং দেখো নিখিল এবং সরকারের মাঝখানে কিন্তু একটা গ্যাপ রয়েছে, ফাঁকা রয়েছে, কারণ এটা তার নাম, এটা তার টাইটেল, পদবি। তার লেখার মধ্যে কিন্তু একটা লেখাকে সুন্দর করতে গেলে কি করতে হয়? এরপরে যে লেখাটা লিখবে, ধরো একটা লাইনের সঙ্গে এই একটা লাইনের সঙ্গে একটা লাইনের গ্যাপ, তার সঙ্গে আবার গ্যাপটা, এই গ্যাপগুলোকে সুন্দর করতে হবে। তাহলে তো হলো তোমার সুন্দরভাবে হাতের লেখা, তাহলেই তোমার সুন্দর লেখা হতো। তো আগেকার দিনে যারা লিখতো ওই পালকের কলম দিয়ে, খাগের কলম দিয়ে, কিংবা ফাউন্টেন পেন দিয়ে, এই সমস্ত যারা লিখতেন তারা কিভাবে লিখতেন, এবং সেই প্রাগৈতিহাসিক যুগের কথা এখানে কিন্তু আমরা এখন পড়ব। যে আমাদের মধ্যে যে আমাদের ভারতবর্ষের যে মহাকাব্য রয়েছে রামায়ণ মহাভারত, তো সেই রামায়ণ লিখে আগে যে পুঁথিকাররা ছিলেন, অর্থাৎ বই যারা লিখতেন, তারা কত পেতেন? খুব সামান্য তারা রোজগার করতেন, কিন্তু তাদের লেখা ছিল খুব সুন্দর, অর্থাৎ মুক্ত। মুক্ত মানে প্রচুর দামি। লেখাকে তো আর টাকা পয়সা দিয়ে কেনা যায় না, কিন্তু অর্থাৎ ব্যাপারটা কি হচ্ছে, লেখাটা খুব সুন্দর, অর্থাৎ দামি। একটা কাঁচা হাতের লেখা, আমরা যেরকম এর আগের লেখাটা লিখেছিলাম, সেই লেখার থেকে এই লেখার একটা দাম হবে আলাদা। যদি সুন্দর লেখা না হয় তাহলে সবাই পড়তে পারবে না। সুন্দর লেখার দাম রয়েছে, প্রচুর দাম রয়েছে, এবং যারা লেখেন তাদেরকেও প্রচুর দাম দেওয়া হয়। কিন্তু যখন এই রামায়ণ মহাকাব্য লেখা হয়, সেই রামায়ণ মহাকাব্য যখন পুঁথিকাররা লেখেন, তখন তাদেরকে কি করা হতো দেখো। বলছে দেখো, 4 খণ্ড রামায়ণ কপি করে, কপি অর্থাৎ নকল করে, নকল অর্থাৎ যেটা বই রয়েছে, আগেকার দিনে তো আর প্রেস ছিল না, আগেকার দিনে কপি করতো, অর্থাৎ একটা বই থেকে আরেকটা বই সম্পূর্ণ হারে লিখতে হতো। এখন কি হলো, এখন আমরা প্রেসে দিয়ে দিলাম, একটা 1000 কপি, 1200 কপি, 50,000 কপি, 1,00,000 কপি বেরিয়ে যাবে। কিন্তু আগেকার দিনে তো সেরকম কোনো ছাপাখানা ছিল না, তাই সেখানে এক বই, ওই বইটাই কিন্তু বিভিন্ন দিকে ঘুরে বেড়াতো। অথবা লিপিকাররা, অর্থাৎ পুথিকাররা যারা লিখতেন, সেই লিপিকাররা লিখে কপি করতেন, সেই কপিটা আবার আলাদা জায়গায় দেওয়া হতো। তো সেই বলছে দেখো, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ 7 টাকা। এবার বোঝার চেষ্টা করো, অষ্টাদশ শতক মানে 1701 থেকে 1799 পর্যন্ত। সেই, আর এটা আমরা 2020-তে রয়েছি, প্রায় আজ থেকে প্রায় 300 বছর আগেকার কথা আমরা এখানে বলছি। তো সেই সময় 300 বছর মানে বুঝতে পারছো তো, সেই সময় 4 খণ্ড রামায়ণ লিখে পেত মাত্র 7 টাকা, মাত্র 7 টাকা। মানে তোমরা বুঝতেই পারছো, এক সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত, তবু পুঁথির কত না মাহাত্ম, তাকে ঘিরে লিপিকরের কত না গর্ব। অনেক পুঁথিরই খবরদার, এ পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে। এরপরে আমরা পরে আসছি। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, ফাউন্টেন পেনও হয়তো আভাসে ইঙ্গিতে তাই বলতে চায়, কেননা অনুষঙ্গ হিসেবে ব্যারেল, কার্টিজ এ সমস্ত শব্দ শোনা যায়, কিন্তু কদাচিৎ বারুদের গন্ধ কানে পৌঁছায়। অন্যদিকে ইতিহাস কিন্তু অনেক পালকের কলমধারী
কে সত্যই কখনো কখনো তলোয়ার হাতে লড়াই করতে হয়েছে ক্রূর কিংবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে। কলকাতার ইতিহাসে এই ধরনের ডুয়েল বা দ্বৈরথের কাহিনী রয়েছে। সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন, তখন বেশ ভালো লাগে, ভাবতে ভালো লাগে আমাদের কালের অধিকাংশ লেখকই এখনও কলমে লেখেন। অনেক ধরে ধরে টাইপরাইটার লিখে গেছেন মাত্র একজন, তিনি অন্নদা শঙ্কর রায়। গত কবছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায় টাইপরাইটার ধরেছেন, অন্যরা প্রায় সবই লিখছেন কলমে। অবশ্য ফাউন্টেন পেন কিংবা আমরা এবার 55 পাতায় চলে এসেছি, একেবারে শেষ পাতায়, বল পেনে। অর্থাৎ কি বলছেন, অনেকে লিখছেন কি ফাউন্টেন পেন বা বল পেনে। সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় সম্বন্ধে আমরা একটু জেনে নিই। সত্যজিৎ রায় হচ্ছেন প্রয়াত শ্রী সুকুমার রায়, এনার পুত্র সত্যজিৎ রায়। তো সত্যজিৎ রায় কিন্তু এই কলম এবং নিবের, অর্থাৎ কলম এবং নিবের মান মর্যাদা বাঁচিয়ে তিনি গল্পটা লিখেছিলেন। তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপিশিল্প। তার হাতের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকা খুবই সম্ভব। কে না জানেন রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন, তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি। কম্পিউটারেও নাকি ছবি আঁকতে পারে, কিন্তু সেই ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পী। আমি কালিখেকো কলমের ভক্ত বটে, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গেও আমার কোনো বিবাদ নেই। কেননা ইতিমধ্যেই বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি আমি। মানেটা কি বলে তো, আত্মসমর্পণ করে বসে আছে মানে লেখকও কিন্তু সেই বল পেন বা ডট পেন দিয়ে কিন্তু এখন লিখতে শুরু করে দিয়েছেন। তাই তিনি বলছেন দেখো, কেননা ইতিমধ্যেই বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছেন। মনে মনে সেই ফরাসি কবির মতো বলেছি, তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু, তবু যদি আমাকে হত্যা করতে চাও আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। হ্যাঁ, একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়। এবার কিন্তু খুব ইম্পর্টেন্ট আমরা পর্যন্ত এলাম যে নিবের কলম দিয়েও নাকি খুন হয়েছিল কেউ। তা নিবের পেন দিয়ে যখন খুন হয়, কেউ যদি খুন করে তাকে ধরা পড়ে কি হয়, তার জেল হয়, বা সারা জীবন জেল হয়, বা ফাঁসি হয়ে যায়, অর্থাৎ সে কিন্তু মারা যায়। তাই নিবের পেন দিয়ে যখন খুন হয়েছিল, সেই নিবকেও কি আমরা ফাঁসি দিয়ে দিয়েছিলাম না কি, সেটা বিষয়টা আমরা একটু জানবো। দেখো, হ্যাঁ, একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়। অসাধারণ লেখক, তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী ডমরুধরের স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানতা বশত বুকে ফুটে গিয়ে। সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু। অর্থাৎ কলমের নিবের আগায় হঠাৎ ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কিন্তু বুকে ঢুকে যায় সেই নিবটা, আর সেখান থেকে কি হয়, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা যান। আর সেই মারা যাওয়ার অভিমানেই হয়তো আজ এই নিবের কলম কিন্তু তারও মৃত্যু ঘটে গেছে, এটাই কিন্তু লেখক বলতে চাইছেন। তাই আজকে আমরা হারিয়ে যাওয়া কালি কলম এই প্রবন্ধ নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম। এর পরবর্তীতে আমি আবার আসবো তোমাদের সামনে। সবাই ভালো থেকো, অযথা কেউ বাইরে যাবে না, এবং বাইরে গেলেও তোমরা মাস্ক পরবে, বাড়িতে এসে অবশ্যই সাবান দিয়ে হাত ধুবে, এবং সম্ভব হলে তোমরা স্যানিটাইজার ইউজ করবে হাতে। সবাই ভালো থেকো, এই বলে আজকে আমার এই ভিডিওটা আমি শেষ করলাম।